তার অপকর্মের জন্য তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। আসলে আজকে মাননীয় প্রধান বিচারপতি, নবনিযুক্ত প্রধান বিচারপতি, ওনার বক্তব্যে টোটাল বাংলাদেশের আর্থ সামাজিক রাজনৈতিক প্রেক্ষাপট প্রতিফলিত হয়েছে। দেশে যে আইনের শাসন ছিল না, ন্যায় বিচার থেকে মানুষ বঞ্চিত ছিল, সেই বঞ্চিত ন্যায় বিচার ছিল শুধুমাত্র রাজনৈতিক কর্মী নয়, দেশের আপামর জনসাধারণ ন্যায় বিচার থেকে বঞ্চিত ছিল, যা অ্যাটর্নি জেনারেল সাহেব বলেছেন স্পষ্টভাবে। গুম, হত্যা, কোনো কিছুর প্রতিকার আনফর্চুনেটলি মহামান্য সুপ্রিম কোর্ট থেকে পাওয়া যায়নি কার্যত। অর্থাৎ মাননীয় প্রধান বিচারপতি সর্বশেষ উনার শ্রদ্ধেয় পিতার লেখনী থেকে যে রেফারেন্সটা দিয়েছে, সংবিধান হচ্ছে শাশ্বত এবং জীবন্ত। সংবিধানের যে ব্যাখ্যা এবং প্রয়োগ যখন না থাকে তখন সেটা হয়ে যায় একটা মৃত। আমরা গত 15 বছর সেই আনফর্চুনেটলি মৃত সংবিধানকে পেয়েছিলাম মহামান্য সুপ্রিম কোর্টের মাধ্যমে, যে কারণে আজকে বাংলাদেশে হাজার হাজার মানুষ নিগৃহীত হয়েছে, শত শত মানুষ রক্ত ঝরেছে। তৎকালীন সময়ে যদি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এই মহামান্য সুপ্রিম কোর্টের মাধ্যমে অ্যাবলিশ করা না হতো, দেশ হতো আজকে এই পর্যায়ে আসতো না। যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এক কাপড়ে বের করে দেওয়া হলো বাড়ির থেকে, তখন যদি সুপ্রিম কোর্ট ভূমিকা নিতেন তাহলে হয়তো দেশের 18 কোটি মানুষ আজকে শেখ হাসিনাকে এক কাপড়ে বাংলাদেশ থেকে বিতাড়িত করত না। আমরা চাই আইনের শাসন, আমরা চাই ন্যায় বিচার, যেন আমি, আপনি, আমরা, সারা বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক মহামান্য সুপ্রিম কোর্ট আমাদের আশা ভরসার শেষ স্থল, সেই জায়গাটাকে যেন এসে অক্ষত পায় এবং তারা যেন মনে করে, ইয়েস ইট ইজ মাই লাস্ট রিসোর্ট, ইয়েস ইট ইজ মাই লাস্ট হোপ, and I am getting redress from the Honorable Supreme Court. দেখুন, গত কয়েকদিন আগে থেকেই অনেকে অনেক কথা বলছেন। এইটা ছিল একটা ক্রান্তিকালের সময়। কথাগুলোর বলার কারণও ছিল, আপনাদের মাধ্যমে জাতি দেখেছেন, শুধুমাত্র বাংলাদেশ নয় বিশ্বব্যাপী দেখেছেন আমাদের মাননীয় প্রধান বিচারপতি বা অন্যান্য বিচারপতিরা তাদের তৎকালীন রুলিং পার্টি ছাত্রলীগের সভাপতি সম্পাদককে ডানে বামে দাঁড়িয়ে ফুল নিয়েছেন, আপনারা মিডিয়া পত্রিকা প্রকাশ করেছেন। বাংলাদেশের ইতিহাসে কেন, কোনো বিশ্বের কোনো রাষ্ট্রের ইতিহাসে মাননীয় প্রধান বিচারপতি কখনো এরকম করেননি। আপনারা দেখেছেন তলোয়ার উপহার দেওয়া হয়েছে মাননীয় প্রধান বিচারপতিকে, তাও কখনো জাতি দেখেনি। আমরা চাই মহামান্য সুপ্রিম কোর্টের যে ঋত গৌরব, ঋত ঐতিহ্য আছে তা পুনঃপ্রতিষ্ঠা করার জন্য। আর ছাত্র জনতার যে দাবির কথা বলছেন, সেই সময় যারা তলোয়ার নিয়েছিলেন তারা তখন আসীন ছিলেন। এই নববিপ্লবের মাধ্যমে দ্বিতীয় স্বাধীনতার ফসল হিসাবে মহামান্য রাষ্ট্রপতি মাননীয় প্রধান বিচারপতিকে নিয়োগ দান করেছেন। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি মাননীয় প্রধান বিচারপতি তার মেধা প্রজ্ঞা দিয়ে আমাদের সুপ্রিম কোর্টের শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসবেন। মাননীয় প্রধান বিচারপতি যে সিদ্ধান্ত নেবেন, আমাদের আইনজীবী সমাজ সেই সিদ্ধান্ত মেনে নিব, আমাদের জন্য সেটা শিরোধার্য। বর্তমান প্রধান বিচারপতি যে সিদ্ধান্ত নেবেন। দেখুন জনাব খায়রুল হক সাহেব যা করেছেন ক্ষতি, স্বাধীনতা উত্তর বাংলাদেশের কেউ এককভাবে এত ক্ষতি করেননি। আমাদের গণতান্ত্রিক যে ধারাবাহিকতা ছিল, স্বৈরাচার বিরোধী আন্দোলন করতে গিয়ে তৎকালীন সময়ে 3 জোটের রূপরেখা ছিল তত্ত্বাবধায়ক সরকার, রূপরেখার ফসল। সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কায়েমের মাধ্যমে দেশে কিন্তু হাঁটি হাঁটি পা পা করে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হতে যাচ্ছিল। তারই ধারাবাহিকতায় কিন্তু বাংলাদেশে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সর্বপ্রথম
বাংলাদেশে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হয়েছিল। গণতন্ত্র যখন হাঁটি হাঁটি পা পা করে প্রতিষ্ঠিত হতে যাচ্ছিল, তখন এই খায়রুল হক সাহেব তার একক সিদ্ধান্তে তৎকালীন সময়ে আওয়ামী লীগের প্রভাবে প্রভাবিত হয়ে একক সিদ্ধান্তে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অ্যাবলিশ করে দিলেন। তো অতএব খায়রুল হক সাহেবের যে বিচার, সেই বিচার শুধুমাত্র আইনজীবী সমাজ নয়, এদেশের গণতন্ত্রকামী মুক্তিকামী প্রত্যেকটা জনতার দাবি। তার অপকর্মের জন্য তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। তবে আপনি যে কথাটা বললেন প্রকাশ্য বিচার, দেখুন, আইন প্রতিষ্ঠিত করতে গেলে আইনি প্রক্রিয়া দরকার। আমরা তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থার মাধ্যমে দৃষ্টান্তমূলক বিচার দেখতে চাই, যাতে ভবিষ্যতে কেউ কখনো প্রধান বিচারপতি বা বিচারকের মতো এত একটা সম্মানিত জায়গায় অধিষ্ঠিত হয়ে ব্যক্তির স্বার্থে যেন আমাদের দেশকে অন্ধকারে ঠেলে না দেন। অফকোর্স উনি বুঝাতে চেয়েছিলেন গত 15 বছর বাংলাদেশে ন্যায় বিচার ছিল না, পিক অ্যান্ড চুজ করা হয়েছে। আপনারা জানেন যা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি অন্যায় করা হয়েছে, এরকম জনাব তারেক রহমান সাহেব লোয়ার কোর্টে অ্যাকিউটেড ছিলেন, তাকে অ্যাপিলেট ডিভিশনে কনভিক্ট করা হয়েছে। বেগম খালেদা জিয়ার 5 বছরের সাজা 10 বছর করা হয়েছে, 3 মাসের সময় দিয়ে আপিল শুনানি করা হয়েছে। এই যে ন্যায় আপনার অন্যায়গুলো হয়েছে, আমি একটা উদাহরণ দিলাম, এরকম শত সহস্র উদাহরণ দেয়া যেতে পারে। আমার মনে হয় আইনজীবী হিসাবে তিনি বুঝাতে চেয়েছেন গত 15 বছর যে অন্যায়গুলো হয়েছে, মানুষের প্রতি যে অবিচার করা হয়েছে, সেইগুলা যত আর ভবিষ্যতে বা এখন থেকে না হয়। দেখুন, এই সিন্ডিকেটের বিষয়টা মাননীয় অ্যাটর্নি জেনারেল, লার্নেড অ্যাটর্নি জেনারেল সাহেব বলেছেন বা সভাপতি বলেছেন, তারাই হয়তো উপযুক্ত ব্যাখ্যা দিতে পারবেন। বাট সাধারণ আইনজীবীরা আমরা দেখেছি কিছু কিছু বিশেষ কোর্টে কিছু কিছু বিশেষ আইনজীবী, এটা আপনারাও জানেন, মিডিয়ার মাধ্যমে দেখেছেন, সেই বিষয়গুলো যাতে না হয়, অর্থাৎ যখন ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে তখন প্রত্যেকে সমান সুযোগ পাবে। এভরি সিঙ্গেল ভয়েস শুড বি হার্ড। হাইকোর্টের যে রায়ের মাধ্যমে আজকের এই ঐতিহাসিক গণহত্যার কথা বলা হচ্ছে, সারা দেশে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে পুলিশ বাহিনী কর্তৃক, এইটার ক্ষেত্রে আপনার স্পেসিফিক কোনো ব্যবস্থা বা আপনাদের পক্ষ থেকে কি কোনো দাবি আছে কিনা বা কোনো প্রতিবাদী কোনো ব্যবস্থা নেবেন কিনা? অসংখ্য ধন্যবাদ। আমরা যে কোনো অন্যায় অবিচারের বিরুদ্ধে সবসময় আমরা স্ট্যান্ড নিয়ে থাকি। অফকোর্স যেহেতু একটা মামলার রেফারেন্স টেনেছেন, আমার মনে হয় এই মামলার যারা সংশ্লিষ্ট আইনজীবী তারাই এ ব্যাপারে বেটার বলতে পারবেন। বাট একজন সাধারণ আইনজীবী হিসাবে এবং সমাজ সচেতন আইনজীবী হিসাবে আমাদের দাবি থাকবে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে আমরা সবসময় সোচ্চার থাকব।